আচ্ছা, এমন একটা শহরের কথা ভাবা যাক যা একসময় ছিল শুধুই গভীর জঙ্গল, কিন্তু স্বাধীনতার পর কয়েক দশকের মধ্যেই সেটা হয়ে উঠল দেশের অন্যতম প্রধান একটা শিল্পকেন্দ্র। আমরা আজ দুর্গাপুর নিয়ে আলোচনা করছি। আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো বলছে এই শহরকে কেউ চেনে ভারতের রুর বলে, আবার কেউ বলে পশ্চিমবঙ্গের ইস্পাত মেরুদণ্ড। কিন্তু এই নামগুলোর আড়ালে আসল গল্পটা কি? আজ আমরা সেই জঙ্গল থেকে শিল্পনগরী হয়ে ওঠার জার্নিটাকেই একটু ঘুরে দেখব। ঠিক। আর এই গল্পটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে যখন আমরা ভাবি যে দুর্গাপুর শুধু একটা শিল্প শহর নয়, এটা আসলে একটা স্বপ্নের বাস্তব রূপ। স্বপ্ন? কার স্বপ্ন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আর পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের। তাদের একটা ভিশন ছিল, আচ্ছা, যে স্বাধীন ভারত কেমন হবে তার একটা মডেল তৈরি করতে হবে। দুর্গাপুর ছিল, বলতে পারেন, সেই মডেলের একটা জীবন্ত পরীক্ষা। তার মানে এটা শুধু ইট পাথরের গল্প নয়? না না, একেবারেই না। এটা একটা নতুন দেশ গড়ার দর্শনের গল্প। তাহলে চলুন সেই দর্শনের একেবারে কেন্দ্রে ঢোকা যাক। দুর্গাপুরের এই যে ভারতের রুর পরিচয়টা, এর পেছনের মূল চালিকা শক্তিটা কি ছিল? এর একেবারে হৃৎপিণ্ডে রয়েছে দুর্গাপুর ইস্পাত কারখানা, ডিএসপি। ও, ডিএসপি। হ্যাঁ, ১৯৫৫ সালে ব্রিটিশদের প্রযুক্তিগত সাহায্যে এটা তৈরি হয়। কিন্তু মজার বিষয় হলো, এটা শুধু আরেকটা স্টিল প্ল্যান্ট ছিল না। তাহলে? আমাদের সূত্রগুলো একটা দারুণ তথ্য দিচ্ছে। এই কারখানাটি ভারতে একমাত্র জায়গা যেখানে রেলের চাকা আর অ্যাক্সেল তৈরি হয়। এক মিনিট দাঁড়ান, ভারতের রেলের চাকা আর অ্যাক্সেল বানানোর আর কোনো কারখানা নেই? না। এটা তো বেশ অবাক করার মতো একটা তথ্য। এর গুরুত্বটা ঠিক কোথায়? গুরুত্বটা বিশাল। ভাবুন, সময়টা ৫০-এর দশক, দেশ সবে স্বাধীন হয়েছে। এত বড় একটা দেশকে এক সূত্রে বাঁধতে হবে, তার জন্য সবচেয়ে জরুরি কি? রেল যোগাযোগ। অবশ্যই। এখন সেই রেলের চাকা যদি আপনাকে অন্য দেশ থেকে আমদানি করতে হয়, তাহলে আপনার আত্মনির্ভরতা কোথায় রইল? ঠিক। তাই দুর্গাপুরে এই বিশেষ ইউনিটটা তৈরি করা ছিল একটা কৌশলগত মাস্টার স্ট্রোক। এটা শুধু ইস্পাত তৈরি ছিল না, এটা ছিল দেশের গতি তৈরি করা। একদম। আক্ষরিক অর্থে দেশের শিরা উপশিরাকে সচল রাখার দায়িত্ব ছিল এর কাঁধে। বাহ, বিষয়টা তো এভাবে ভাবা হয়নি আগে। অর্থাৎ ডিএসপি শুধু একটা কারখানা নয়, এটা জাতীয় সংহতির একটা প্রতীক। ঠিক। কিন্তু দুর্গাপুরে তো শুধু ডিএসপি নেই, তাই না? আমাদের সূত্রগুলোতে অ্যালয় স্টিলস প্ল্যান্ট বা এএসপির কথাও বলা আছে। হ্যাঁ, এএসপি হলো গল্পের আর একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সেটার ভূমিকা কি ছিল? দেখুন, সাধারণ ইস্পাত দিয়ে তো আর যুদ্ধবিমান বা সাবমেরিন বানানো যায় না। না, তার জন্য তো বিশেষ ধাতু লাগে। ঠিক। তার জন্য লাগে বিশেষ ধরনের খুব উচ্চ মানের সংকর ইস্পাত বা অ্যালয় স্টিল। এএসপি ঠিক সেই কাজটাই করে। দেশের প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা, পারমাণবিক শক্তির মতো স্ট্র্যাটেজিক ক্ষেত্রগুলোর জন্য যে বিশেষ ইস্পাত লাগে, সেটা এখান থেকেই আসে। একদম। অর্থাৎ ডিএসপি যদি দেশের লাইফলাইন সচল রাখে, তাহলে এএসপি দেশের সুরক্ষা কবচকে মজবুত করে। তার মানে এই দুটো কারখানা মিলেই দুর্গাপুরকে দেশের শিল্প মানচিত্রে একটা অন্য জায়গায় পৌঁছে দিয়েছে। কিন্তু এত বড় দুটো কারখানা চালাতে তো অসংখ্য পরিমাণ বিদ্যুৎও লাগে। সেই যোগানটা কোথা থেকে আসতো? ঠিক এইখানেই পরিকল্পনার সৌন্দর্যটা বোঝা যায়। শুধু কারখানা বানালেই তো হবে না, তাকে চালানোর জন্য একটা সাপোর্ট সিস্টেমও তো লাগবে। একদম, একটা সম্পূর্ণ ইকোসিস্টেম। তাই দুর্গাপুরেই গড়ে তোলা হলো একাধিক বিদ্যুৎ কেন্দ্র, যেমন ডিপিএল বা ডিটিপিএস। আচ্ছা। এর পাশাপাশি রাসায়নিক কারখানাগুলো তৈরি হলো, কারণ ইস্পাত শিল্পের অনেক বাই প্রোডাক্ট অন্য শিল্পের কাঁচামাল হিসেবে কাজে লাগে। মানে সবকিছুই একটা আরেকটার সাথে যুক্ত। হ্যাঁ, একটা সুসংহত পরিকল্পনার অংশ, একটা আরেকটার পরিপূরক। এখানেই ব্যাপারটা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে। যখন আমরা একটা শিল্প শহরের কথা ভাবি, তখন মাথায় কি আসে? ধূসর আকাশ, চিমনি থেকে ধোঁয়া। হ্যাঁ, আর একটা ঘিঞ্জি পরিবেশের ছবি। কিন্তু দুর্গাপুর নাকি এক্ষেত্রে একটা বড় ব্যতিক্রম। দুর্গাপুর শুধু ব্যতিক্রম নয়, একটা আদর্শ উদাহরণ। সূত্রগুলো বলছে এটি একটি পরিকল্পিত শহর। ব্যাপারটা ঠিক কী রকম? শহরটার নকশা করেছিলেন দুজন বিখ্যাত আমেরিকান স্থপতি, জোসেফ অ্যালেনস্টাইন আর বেঞ্জামিন পোল্ক। আচ্ছা। তাদের দর্শন ছিল শিল্প থাকবে, কিন্তু মানুষের জীবনযাত্রার মানও উন্নত হতে হবে। একটা ভারসাম্য রাখার চেষ্টা। ঠিক। তাই তারা চওড়া রাস্তা, প্রচুর খোলা জায়গা আর সবুজে ঘেরা আবাসিক এলাকা তৈরি করেছিলেন।
শহরটাকে নির্দিষ্ট জোনে ভাগ করা হয়েছিল। জোন মানে? মানে কারখানাগুলো থাকবে একদিকে আর মানুষের বসবাসের জায়গা মানে টাউনশিপগুলো থাকবে অন্যদিকে। আর মাঝে একটা বাফার জোন। হ্যাঁ, সবুজের আড়াল দিয়ে আলাদা করা। এই টাউনশিপের ধারণাটা তো বেশ ইন্টারেস্টিং। যেমন ডিএসপি টাউনশিপ বা বিধাননগর। তার মানে কি, এই যে কারখানার সাধারণ শ্রমিক থেকে শুরু করে বড় অফিসার সবার থাকার ব্যবস্থা শহরের মধ্যেই ভাবা হয়েছিল? একদম। কারখানার কাছাকাছি শ্রমিকদের জন্য আবাসন, অফিসারদের জন্য আলাদা সেক্টর আর শহরের বাণিজ্যিক কাজকর্মের জন্য আলাদা কেন্দ্র। সবকিছুই আগে থেকে ছকে নেওয়া হয়েছিল। ঠিক। বেশিরভাগ পুরনো শহর তো মানে প্রয়োজনের তাগিদে অপরিকল্পিতভাবে বেড়ে ওঠে। হ্যাঁ, একটা বিশৃঙ্খলা দেখা যায়। কিন্তু দুর্গাপুরের ক্ষেত্রে আগে ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে, তারপর শহর গড়ে উঠেছে। ভাবুন, কলকাতার অলিগলিতে যেখানে মানুষ প্রায় পথ হারিয়ে ফেলে, সেখানে দুর্গাপুরের একজন বাসিন্দা হয়তো সেক্টর বা জোনের নাম বললেই পুরো শহরের রাস্তা চিনে নিতে পারে। হ্যাঁ, পরিকল্পনার এটাই সম্ভবত সবচেয়ে বড় সুবিধা। এই পরিকল্পনার ছাপ তো যোগাযোগ ব্যবস্থাতেও খুব স্পষ্ট। একদিকে কলকাতা দিল্লি প্রধান রেলপথের ওপর একটা গুরুত্বপূর্ণ স্টেশন, রাইট। আবার শহরের বুক ছিঁড়ে চলে গেছে ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যা এখন 19 ন্যাশনাল হাইওয়ে। আর কাছাকাছি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট তো আছেই। হ্যাঁ, আকাশপথে যোগাযোগের দরজাও খুলে দিয়েছে। এই যে ত্রিফলা সংযোগ, রেল, সড়ক আর আকাশপথ, এটাই শহরের শিল্প আর বাণিজ্যের মানে রক্ত সঞ্চালন ব্যবস্থা হিসেবে কাজ করে। বাহ! শুধু তাই নয়, শহরের ভেতরের রাস্তাও এমনভাবে তৈরি যা ভারী ট্রাক বা ট্যাঙ্কারের মতো যান চলাচল আর সাধারণ মানুষের যাতায়াত যেমন সাইকেল বা স্কুটার এদের মধ্যে সংঘাত তৈরি করে না। এটাই তাহলে সুচিন্তিত নগর পরিকল্পনার একটা চমৎকার উদাহরণ। একদম। আমরা তো কারখানার পরিকল্পনা নিয়ে অনেক কথা বললাম, কিন্তু দুর্গাপুরের কি এর বাইরে কোনো পরিচয় নেই? মানে শহরের বাসিন্দারা কাজের শেষে কোথায় যান, কিভাবে সময় কাটান, এই ইস্পাত কঠিন শহরের কি কোনো নরম দিক আছে? অবশ্যই আছে, আর সেখানেই শহরটা আরও জীবন্ত হয়ে ওঠে। যেমন ধরুন দামোদর নদের ওপর দুর্গাপুর ব্যারাজ। ও হ্যাঁ, ওটা শুধু দক্ষিণবঙ্গের একটা বিশাল এলাকার সেচ ব্যবস্থার লাইফলাইন নয়, ওটা শহরবাসীর জন্য একটা দারুণ ঘোরার জায়গাও। শুনেছি ওখান থেকে সূর্যাস্তের দৃশ্য নাকি অসাধারণ। অসাধারণ। একটা ব্যস্ত শিল্প শহরের বাসিন্দাদের জন্য এমন একটা মনোরম জায়গা থাকাটা মানে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো। আর ইতিহাসের ছোঁয়া, একটা নতুন পরিকল্পিত শহরে কি অতীতের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়? পাওয়া যায়, এবং সেটা বেশ আশ্চর্যজনকভাবে। শহরের মধ্যেই রয়েছে ভবানী পাঠকের টিলা। ভবানী পাঠক বঙ্কিমচন্দ্রের উপন্যাসের সেই চরিত্র? হ্যাঁ, সেই ভবানী পাঠক। কিংবদন্তি অনুযায়ী ওই জায়গাটা ছিল দস্যু থেকে স্বাধীনতা সংগ্রামী হয়ে ওঠা ভবানী পাঠকের আস্থানা। কি আশ্চর্য! ভাবুন, একটা আধুনিক শিল্প শহরের বুকে এমন একটা রহস্যময় ঐতিহাসিক স্থান যেখানে নাকি সুড়ঙ্গ থাকার কথাও শোনা যায়। এটা শহরকে একটা অন্য মাত্রা দেয়। একদম, একটা গভীরতা দেয়। বাহ! একদিকে অত্যাধুনিক ইস্পাত কারখানা আর অন্যদিকে কিংবদন্তির নায়কের টিলা, এই বৈপরীত্যটা তো অসাধারণ। আচ্ছা, আর আধুনিক বিনোদনের ব্যবস্থা কেমন? সেখানেই দুর্গাপুরের আরেকটা পরিচয়। শহরের যে কমার্শিয়াল হাব মানে সিটি সেন্টার, হ্যাঁ, সিটি সেন্টার, সেটা ভীষণ জমজমাট। বড় বড় শপিং মল যেমন জাংশন মল, নামিদামি ব্র্যান্ডের দোকান, মাল্টিপ্লেক্স, নানা ধরনের রেস্তোরাঁ, সব মিলিয়ে একটা ঝলমলে কসমোপলিটান পরিবেশ। ঠিক। দেখলে মনেই হবে না যে এর অর্থনীতির মূল ভিত্তিটা হলো ভারী শিল্প। আমার কাছে যেটা সবচেয়ে অবাক লাগছে সেটা হলো এই শহরের মধ্যে কতগুলো স্তর রয়েছে। এই যে সিটি সেন্টারের ঝাঁচকচকে আধুনিকতার কথা বললেন, এর পাশেই নাকি প্রায় ৮০০ বছরের পুরনো রাহুরেশ্বর শিব মন্দিরের মতো তীর্থস্থানও আছে। এই দুটো কি সত্যি একসাথে ঠিকঠাকভাবে খাপ খায়? আর এটাই দুর্গাপুরের সবচেয়ে বড় শক্তি। এই সহ অবস্থানটা খুব জরুরি। একদিকে ৮০০ বছরের প্রাচীন মন্দির, আর অন্যদিকে আধুনিক শপিং মল। এটা প্রমাণ করে যে অর্থনৈতিক প্রগতি মানেই নিজের ইতিহাস বা সংস্কৃতিকে ভুলে যাওয়া নয়। ঠিক। একটা শহর যখন তার অতীতকে সম্মান জানিয়ে ভবিষ্যতের দিকে এগোতে পারে, তখনই তার চরিত্রটা সম্পূর্ণ হয়। দুর্গাপুরের মানুষ এই দুটো পরিচয়কেই একসাথে আপন করে নিয়েছে। একদম। তাহলে শিল্প হলো, পরিকল্পনা হলো, ইতিহাস আর আধুনিক জীবনযাত্রাও হলো,
কিন্তু এত বড় একটা শিল্পাঞ্চলকে সচল রাখতে যে মেধা বা দক্ষতার প্রয়োজন তার যোগান কোথা থেকে আসে? দুর্গাপুর কি জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবেও পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এর উত্তর হল হ্যাঁ। দুর্গাপুর শুধু উৎপাদনের কেন্দ্র নয়, উদ্ভাবনেরও পীঠস্থান। এখানে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এনআইটি দুর্গাপুর, যেটা দেশের অন্যতম সেরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান। ঠিক। সারা ভারত থেকে ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসে, যা শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও বৈচিত্র্যময় করে তোলে। আর সূত্রগুলোতে সিএমইআরআই এর কথাও উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। এর গুরুত্বটা ঠিক কি? দেখুন, সিএমইআরআই হল সিএসআইআর এর অধীনস্থ একটা গবেষণাগার। এটা বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এর কাজ শুধু পড়ানো নয়, একবারে প্রথম সারির গবেষণা করা। মানে এখানে শুধু জিনিস তৈরি হয় না, কিভাবে আরও ভালোভাবে, আরও নতুন প্রযুক্তিতে জিনিস তৈরি করা যায় সেই গবেষণাটাও হয়। যেমন ধরুন, কৃষি যন্ত্রাংশ থেকে শুরু করে রোবোটিক্স, নানা বিষয় এখানে কাজ হয়। এর ফলে দুর্গাপুর একটা সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেমে পরিণত হয়েছে। আচ্ছা, একদিকে কারখানা যেখানে উৎপাদন হচ্ছে, আর ঠিক তার পাশে গবেষণাগার যেখান থেকে ভবিষ্যতের প্রযুক্তি বেরিয়ে আসছে। তাহলে সব মিলিয়ে আলোচনাটা একটা জায়গায় এসে দাঁড়াচ্ছে। দুর্গাপুর আসলে একটা বৈপরীত্যের শহর, তাই না? একদিকে দেশের ভারী শিল্পের ভার বহন করছে, অন্যদিকে রয়েছে পরিকল্পিত সবুজ। একদিকে সিটি সেন্টারের আধুনিক জীবনযাত্রা, অন্যদিকে ৮০০ বছরের প্রাচীন ইতিহাস আর ভবানী পাঠকের টিলার রহস্য। ঠিক। দুর্গাপুরের সবচেয়ে বড় সাফল্য হল এর সামগ্রিক দৃষ্টিভঙ্গি। এটা কি শুধুমাত্র একটা কারখানা শহর বা ফ্যাক্টরি টাউন হিসাবে গড়ে তোলা হয়নি? না, বরং একটা সম্পূর্ণ বাস্তুতন্ত্র তৈরির চেষ্টা করা হয়েছে, যেখানে শিল্প, বসবাস, শিক্ষা, স্বাস্থ্য, অবসর যাপন সবকিছুর সমান গুরুত্ব দেওয়া হয়েছে। কারখানাগুলো হয়তো অর্থনীতির চালিকা শক্তি, কিন্তু শহরটা শুধু কারখানা নিয়ে নয়, এর পরিকল্পিত নগর জীবন, শিক্ষা ব্যবস্থা আর সাংস্কৃতিক পরিমণ্ডল, এই সবকিছু মিলিয়েই দুর্গাপুরের আসল পরিচয়। এটা আধুনিক ভারত সম্পর্কে নেহরু আর বিধান রায়ের যে স্বপ্ন ছিল তারই একটা প্রতীক। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমাদের হাতে থাকা সূত্রগুলো দুর্গাপুরের সাফল্যের কথাই বলছে। একটা গভীর জঙ্গলকে দেশের অন্যতম সেরা শিল্প শহরে পরিণত করা নিঃসন্দেহে একটা বিশাল কৃতিত্ব। কিন্তু এই অভাবনীয় অগ্রগতির জন্য নিশ্চয়ই কোনো মূল্য দিতে হয়েছে। অবশ্যই। পরিবেশগত বা সামাজিক দিক থেকে সেই মূল্যটা কী ছিল, যা হয়তো এই সাফল্যের গল্পের আড়ালে চাপা পড়ে গেছে? একটা অঞ্চলের এমন সম্পূর্ণ রূপান্তর তার আদি পরিচয়কে, সেখানকার আদি বাসিন্দা বা প্রকৃতিকে কতটা বদলে দেয়, সেটা কিন্তু ভাবার বিষয়।